বুকের ভেতরে অপ্রকাশিত বেদনার ভার নিয়ে বসেছিলাম যে কখন তিনি আসবেন। ঠিক তখনই দরজা খুলে গেল এবং অনেকটা রবীন্দ্রনাথের মতো ধীর অথচ দৃঢ় পায়ে তিনি প্রবেশ করলেন। একটা ক্ষণ, হয়তো কয়েকটা সেকেন্ড, কিন্তু মনে হলো সময়ের বাইরে গিয়ে অনন্ত একটা মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে মুখে কোনো ভাষা আসছিল না, ভাষা যেন বুকের গহীনে কোথাও হারিয়ে গেছে। আমার চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আমার ঠিক সেই মুহূর্তে ঠিক বিশ্বাস হচ্ছিল না। চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় মানুষ, আমার নেত্রী, আমার মা, আমার বোন শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যেই জানেন যে এ মাসের 12ই জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে আমাদের দেখা হয়েছিল। অনেকেই জানতে চেয়েছেন দেখা হলো কি হলো। আমি এই নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই পর্বটি করছি। গত ডিসেম্বরেই যাবার কথা ছিল, কিন্তু সময় মেলেনি। তো এবার যখন জুলাইয়ে আমি একটি কনফারেন্সে মালয়েশিয়ায় যাব ঠিক করেছি, তখন নেত্রীকে বললাম যে নেত্রী, আমি একটু দিল্লি আসতে চাই। কারণ ফোনে অনেক কথা হয়, কিন্তু সবকিছু বলা যায় না, কিছু কথা সামনাসামনি বলবার দরকার ছিল। তিনি বললেন যে আসো। আমি বললাম যে আমি 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। 12 তারিখ রবিবার হলে ভালো হয়, রবিবার ছুটির দিন। বললেন আমার তো ছুটি নেই, আমি তো প্রতিদিনই কাজ করি। যাই হোক, তিনি বললেন যে 12 তারিখ আসো। আমি বললাম যে আমি একা না, আমি অস্ট্রেলিয়া আরো কয়েকজনকে নিয়ে আসতে চাই। বললো ওদের নাম পাঠিয়ে দিও। তো তারপরে কথা হলো এবং আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী, আমি দিল্লি গিয়ে কার সাথে যোগাযোগ করব? বললাম যে কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আমি তোমাকে টাইম টু টাইম জানাবো। তো আমি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বসে আছি, এই বুকিত বিনতাং এর একটা শপিং কমপ্লেক্সের বাইরে সিঁড়িতে বসে আছি। আমার বাচ্চারা, আমার বউ, ওরা ভেতরে কি সব টুকটাক কেনাকাটা করছে। আমি বাইরে বসে আছি, এই সময় দেখলাম যে পরপর কয়েকটা SMS এলো যে দিল্লিতে গিয়ে কার সাথে যোগাযোগ করতে হবে, কে আমাকে নিয়ে যাবে, কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, সব নির্দেশনা দেওয়া আছে। তো আমার তো মনটা ভালো হয়ে গেল। আমি অস্ট্রেলিয়া জানিয়ে দিলাম এবং সবাই টিকিট কাটলো। তো আমরা খুব, যেখান থেকে আমাদের পিক করা হবে তার কাছাকাছি একটা হোটেলে ছিলাম। তো আগের দিন নেত্রীর প্রোটোকল অফিসার যোগাযোগ করলেন, বললেন যে 10:30টায় একটা জায়গায় থাকতে, সেখান থেকে আমাদের পিক করবে। তো ওই দিন আমাদের অস্ট্রেলিয়া থেকে আমরা 4 জন গিয়েছিলাম দেখা করতে। এর বাইরেও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ বা অন্যান্য মিলিয়ে আরো 8 জনের দেখা করার কথা ছিল। তো আমাকে যে SMS-টা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 10:30টায় আমাদের পিক করা হবে। অন্যদের বলা হয়েছে 11:30টায় পিক করা হবে। তো স্বভাবতই ওখানে একটা কনফিউশন ছিল, কারণ আমাদের সাথে প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন MP ছিলেন, অনেক হাই প্রোফাইল ছিলেন, আমরাই সবচেয়ে লো প্রোফাইলের ছিলাম ওখানে যারা। তো হয়তো অনেকে ভেবেছে যে হয়তো ভুল হয়েছে কোথাও। তা আমি বললাম না, আমি 10:30টাতেই যাব। তো আমার টিম নিয়ে আমরা 4 জন 10:30টায় গেলাম। সেখান থেকে স্ট্রিক্ট ফর্মালিটিস, কোনো রকমের ডিভাইস নেওয়া যাবে না, মোবাইল, স্মার্ট ওয়াচ, কোনো, মানে খুবই, এই জায়গা থেকে বোঝা গেল স্ট্রিক্ট সিকিউরিটি। এবং সেই সিকিউরিটি শেষে আমরা গাড়িতে উঠলাম এবং বোঝাই গেল যে গাড়িটা বেশ ঘুরে তার গন্তব্যে পৌঁছলো। একটা দোতলা বাড়ি, সেখানে আরেক দফা চেক। এবং আমরা নেত্রীর জন্য তার খুব পছন্দের একটা চকলেট নিয়ে গিয়েছিলাম, তো সেটি হ্যান্ড ওভার করলাম। আর কিছু রিপোর্ট নিয়ে গেছিলাম, সেগুলো দিলাম। দিয়ে আমরা ড্রয়িং রুমে বসলাম। তারপরে তো নেত্রী এলেন, দ্য সেম ওল্ড নোন শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে আমরা দেখে অভ্যস্ত, চিনেছি, ঠিক সেই মানুষটা। এই যে বাংলাদেশের এত কিছু হয়ে গেল, যেটাকে আমি বলি ইতিহাসের নির্মম একটা বাঁক, কিন্তু
এই মানুষটার দৃঢ়তা দেখে বোঝার কোনো উপায় নাই যে এত ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন আছেন। আমি কিন্তু যতদিন তার সাথে কথা বলেছি আমি সবসময় জিজ্ঞেস করেছি তার শারীরিক অবস্থা এবং তার মানসিক অবস্থা। হয়তো আমি ডাক্তার হিসেবেই এটা বলেছি এবং তিনি প্রতিবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো আমার এই প্রশ্নগুলো জবাব দিয়েছেন। প্রায় দেখবেন ফেসবুকে গুজব ওঠে যে তার অসুখ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, আর প্রায় 1 যুগ ধরে শুনছি তার কোলন ক্যান্সার হয়েছে। তো এইগুলো শুনি, আর এখন প্রায় শুনি, এবং এমনও বলা হয় যে তিনি আসলে বেঁচে নেই, তার যে অবয়বটা, কণ্ঠটা আমরা শুনি এটা এআই জেনারেটেড এরকম। এবং কোন কোন সমর্থক, ভক্ত, অনুসারী আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কানাকাটি করে যে নেত্রী কি হলো, নেত্রী একটু দেখেন। তো এই যে অপপ্রচার গুলো করে আমাদের প্রতিপক্ষ, শত্রুপক্ষ, এবং এটা বিশ্বাসও করে কিছু লোক, এটাই অবাক করেছে। তো নেত্রী হেলথ ওয়াইজ একদম ভালো আছেন, এবং কদিন আগেই তিনি আমাকে বলেছিলেন দিল্লি যাওয়ার আগে যে গত 2 বছরে তিনি যে ভারতে অবস্থান করছেন এই সময় মাত্র 2 দিন তিনি একটু সর্দিতে ভুগেছিলেন, এছাড়া কোন রকমের হেলথ হ্যাজার্ড বা কোনো অসুখ বিসুখ হয়নি আল্লাহর রহমতে। এবং তিনি বললেন যে তার সারা জীবন একটু ঠান্ডা লাগার ধাত ছিল, সর্দি টর্দি হতো, কিন্তু করোনার সময় এত নিয়ম কানুন করেছেন যে তার আর ওই সর্দি সর্দি ভাবটা নাকি করোনা পর একেবারে নেই হয়ে গেছে। মানসিক ভাবে কেমন আছে? ভীষণ দৃঢ়, মানে ভয় ডরহীন একটা মানুষ। আমরা গেলাম, আমাদের সাথে আমাদের সিডনি মুরব্বী, যাকে সবাই মানে দলমত নির্বিশেষে, গামা কাদির ভাই ছিলেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যে অস্ট্রেলিয়া ব্রাঞ্চ তার প্রেসিডেন্ট সিরাজ ভাই ছিলেন, আমাদের অস্ট্রেলিয়া যুবলীগের নোমান শামীম, যাকে আপনারা বিভিন্ন পরিচয় আজকাল দেখেন, টকশোতেও আসে। আমরা 4 জন ছিলাম। তো নোমান শামীম প্রথমে জিজ্ঞেস করলো যে আপা আমরা কি একটু পায়ে হাত দিয়ে সালাম করতে পারি? আপা বললেন পারো। নোমান, আমি, সিরাজ ভাই সালাম করলাম, আপা আমাদের আদর করে দিলেন, দোয়া করলেন। আর গামা ভাই 84 বছর বয়স, বাট স্টিল তাকে আমরা বলি চিরতরুণ। তো বললেন, গামা ভাইকে বললেন যে আপনার সালাম করা লাগবে না। তো তারপর শুরুতে উনি বললেন যে মিল্টন তোমার কি কথা আছে বলো। তো আমরা বাকি 3 জন বসে আছে, আমি ওনার কাছের চেয়ারটা নিয়ে গিয়ে আমি লিখে নিয়ে গিয়েছিলাম। আমার 6 মিনিটের একটা প্রস্তুতি ছিল। তো আমি প্রায় 15 মিনিট ওনার সাথে ব্যক্তিগত বিষয়গুলো আলাপ করলাম, মানে যে বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম সামনাসামনি সেগুলো বলেছি। এবং উনি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, আমি যা জানতে চেয়েছি ওনার মন্তব্য, ওনার পরামর্শ সব দিয়েছেন। আমি বলেছি যে আমি এই দলের বাইরেও কিছু ছেলে মেয়ে নিয়ে কাজ করি যাদের আমি আগে চিনতাম না, এবং এই ক্রাইসিসের মধ্য দিয়ে তারা চমৎকার ভূমিকা পালন করছে। তারা কেউ কেউ লন্ডনে আছে, কেউ আমেরিকায় আছে। তো এদের নামগুলো আমি বলেছি, আবার কিছু রিপোর্ট এগুলো বলেছি। আবার বর্তমানে যে জেএনজি, যাদের বাংলাদেশকে বিভ্রান্ত করে যে জামাত, বিএনপি বা এখনকার এনসিপি, এরা যে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিল, সেইখানে তো এই প্রজন্মের একটা বিরাট অংশ, বিশেষ করে শহর কেন্দ্রিক বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জেএনজি প্রজন্ম, তাদের তো বিভ্রান্ত করা হয়েছিল। তো এদের মধ্যে একটা গবেষণা সম্প্রতি আমরা পরিচালনা করেছি। আমি একদম টপে ছিলাম, কিন্তু কাজটা করেছে নোমান শামীম এবং তার টিম, যে জেএনজি আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যাপারে কি ভাবছে, তারা কি চায়, এবং প্রায় 56টা রিকমেন্ডেশন আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পেয়েছি। এবং আমি অবাক হয়েছি জেএনজির চিন্তা ভাবনা দেখে। এবং তাদের কথা হলো যে আমরা এই বিষয়গুলো শেখ হাসিনার মুখ থেকে শুনতে চাই, বিকজ শি অনলি ক্যান ডেলিভার। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশের সুন্দর করে অনেক কথা বলে, যে ডক্টর ইউনূস কত মিষ্টি মিষ্টি কথা বলে, তারেক রহমানও ইদানিং খুব ভালো কথা বলে, কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার ধারে কাছে কেউ নেই। সো তারা চায় যে এই যে আমাদের প্রত্যাশাগুলো, এগুলো নিয়ে আওয়ামী লীগ ভাবুক, এবং শেখ হাসিনা কি ভাবছেন এগুলো আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনতে চাই। তো আমরা রিপোর্টের কপিটা শেখ হাসিনার কাছে দিয়েছি। তো আমরা যে অস্ট্রেলিয়ার টিমটা প্রায় 70 মিনিট আমরা নেত্রীর সাথে কথা বলেছি, এবং তিনি শুরুতেই বলেছেন যে আমি তোমাদের 1 ঘন্টা আগে আসতে বলেছি, যে আমি আসলে তোমাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। একটা বিষয় আমি যাওয়ার আগে নিজের সাথেই এটা আমার একটা বোঝাপড়া ছিল যে কোনো অবস্থায় আমি কাঁদবো না, কিন্তু নেত্রীকে যখন দেখলাম যে চোখ ছলছল করছে। তো আমাদের সিরাজ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, গামা ভাই আমাদের মুরব্বী, তিনি কথা বললেন,
আবার আসার আগে গামা ভাইকে নেত্রী বললেন যে আপনি মুরব্বী, সবাইকে নিয়ে আপনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের একটা কমিটি করে দেন। এখানে একটা ব্যাপার যে 5ই আগস্টের পর আমরা অস্ট্রেলিয়ার যে আওয়ামী লীগের তো সব পার্টিরই, বিএনপি 3-4টা গ্রুপ, আওয়ামী লীগের 3-4টা গ্রুপ, তো আওয়ামী লীগের যে প্রধান দুটো গ্রুপ আমরা কিন্তু এক হয়ে কাজ করছি। তো এই বিষয়টা দেখলাম যে নেত্রী যেমন প্রশংসা করেছেন, পুরো ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারাও কিন্তু খুব প্রশংসা করছেন এবং তারা বলেন যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কাছ থেকে দেখো যে সংকটে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। তো আমরা 70 মিনিট থাকার পরে নোমান সাহেব বলছিল যে ভাই যাই, আমি বললাম না, থাকো। তো এরপরে অন্য 8 জন আসলেন, সেখানে আমাদের সৌম্য, রেজা, করিম ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, রোকেয়া প্রাচী আপা ছিলেন, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের ছিলেন, আবার আমাদের এক নেতার মেয়ে ছিলেন, আমাদের ভাতিজি রাখি। তো ওরা যখন ঢুকছে, ওরা নেত্রীকে দেখে এমন ভাবে ভেঙে পড়েছে, মানে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে যে বাকি সবার চোখে তখন জল এসে গেছে। তো নেত্রী সবাইকে সান্ত্বনা দিলেন যে তোমরা কাঁদতেছো কেন, এবং নেত্রী মেন্টালি ভেরি স্ট্রং। তো আমরা কি কি আলোচনা করেছি সেটি সাংগঠনিক বিষয়, সেটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো না, কিন্তু যে বিষয়গুলো দেখলাম এই সংকটেও একজন লিডার, শি ইজ এ গ্রেট লিডার, গ্রেট হিউম্যান বিইং, এবং তিনি বাংলাদেশে কি কি করেছেন মাঝে মধ্যে সেই কথাগুলো বলছিলেন। এবং আমি তো আওয়ামী লীগের কেউ নই তেমন, সামান্য কর্মী বলতে পারে নিজেকে। আমি বলি শেখ হাসিনা রিজার্ভ ফোর্সের একজন সদস্য বা কর্মী। কিন্তু এই 12ই জুলাই গিয়ে বুঝলাম যে তার একটা বিশাল স্নেহের জায়গা আছে, এবং আমার ধারণা সেই স্নেহের জায়গায় আমরা অবস্থান করি। তিনি সেখানে দুপুরে খাবার আয়োজন ছিল, তিনি নিজেই ঘুরে ফিরে বললেন যে খাও, তারপরে কোথায় ওয়াশরুম আছে কি, সব মাঝে মধ্যে এগুলো বলছিল। মানে আমি কি বলবো যে তিনি যে শুধু নেত্রী তা না, ওই যে আমি বলেছি তিনি আমাদের মা, তিনি আমাদের বড় বোন, তিনি আমাদের বন্ধুর মতো। আমার তো অসংখ্য স্মৃতি আছে। তো যখন খাচ্ছিলাম তিনি ঘুরে ঘুরে এটা খাও ওইটা খাও বলছিলেন। আর ওনারকে যারা টেক কেয়ার করে, ওনার নিরাপত্তায় যারা আছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। দার্জিলিং এর একটা মেয়ে যে বাংলা ভাষা বলতে পারে, সে ওনার একদম ফার্স্ট হ্যান্ড টেক কেয়ার করে, সেও গোয়েন্দা কর্মকর্তা। তো আমার মনে হচ্ছে যে এই মেয়েটা গোয়েন্দাগিরি না করে যদি বলিউডে অভিনয় করতো তাও বোধহয় সে খুব ভালো করতো। তো আমি আসার আগে তাকে অনেক ধন্যবাদ জানিয়ে এসেছি। এবং নেত্রী বললেন যে এরা আমার অভ্যাস খারাপ করে ফেলছে, একেবারে নিয়ম মেনে সব করতে হয়, যে ম্যাডাম এখন আপনার খাওয়ার সময়, আপনার হাঁটার সময়, মানে একদম ঘড়ির কাঁটা মেনে। তো নেত্রী বলছেন যে এরা অভ্যাস খারাপ করে ফেলছে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম আমি দুপুরে খাওয়ার সময় পেতাম না, আমি তো এই 1 কাপ চা 2টা বিস্কুট দিয়ে লাঞ্চ করতাম। ঠিক তখনই কিন্তু আবার এই মিডিয়া আসছিল নেত্রীর 1 বছরে খাওয়ার বাজেট 35 কোটি টাকা। মানে কিভাবে নিউজ ডিস্টর্ট করে মানুষকে অসম্মান করে। নেত্রী ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া কিন্তু খুবই মেনটেন করে, এবং খুবই, আমরা গোপালগঞ্জের লোকজন বলি যে কবুতরের খাওয়া, খুব কম খায়। এবং পরবর্তীতে তো এই 35 কোটি টাকার ব্যাখ্যা অনেক ইউটিউবার দিয়েছেন, আমাদের কাউকাউস সাহেব এটা খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন। এবং এটা 35 কোটি টাকা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন সব মিলিয়ে যত রকমের আপ্যায়ন আছে সব মিলিয়ে, তো সেই হিসাবে তো এটা খুবই মিনিমাম। ব্যক্তিগত জীবনে নেত্রী খুবই ধর্মভীরু একজন, মানে ধর্ম পালনকারী একজন মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই মানে অল্পহারী, এবং তিনি খুবই মেনটেইন করে চলেন শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য, যা খুব জরুরি। তিনি, আমরা প্রায় ওনার সাথে 4 ঘন্টা ছিলাম, আর আগে পেছে মিলে প্রায় 6 ঘন্টা। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে। এবং দেশে ফেরার ব্যাপারে তিনি বললেন তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এবং আমরা অনেকেই ভয় পাই যে তিনি ফিরলে কি হবে, অনেক কিছুই তো হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে অমুক দেশের প্রেসিডেন্টকে প্লেন থেকে নামার মুহূর্তে গুলি করেছে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে। কিন্তু শেখ হাসিনাকে দেখলাম যে তার চোখে ন্যূনতম কোনো ভয় ডর নেই, নির্ভীক সাহসী একটা মানুষ। এরকম একটা সাহসী নেত্রী, সাহসী মানুষ, নির্ভীক মানুষ, তাকে, তিনি যদি দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাকে তো ঠেকানো কঠিন। বাংলাদেশ সরকারের মধ্যে কিন্তু কাপাকাপি শুরু হয়ে গেছে, কিভাবে তাকে ঠেকানো যায়, এটা নিয়েই তাদের এখন দিন কাটে, রাত কাটে। তো এই হলো দিল্লি সফর।
নেত্রী ভালো আছেন, নেত্রী এখনো বাংলাদেশের কথা ভাবেন। এই যে এত কিছু হলো, তার প্রতি এত অসম্মান, আওয়ামী লীগের প্রতি এত নির্যাতন, তারপরেও তিনি বলেন যে আমি বাংলাদেশে ফিরবো, বাংলাদেশের মানুষের কাছে ফিরবো, আমি প্রতিশোধ নেওয়ার জন্য ফিরবো না। এই অসাধারণ উক্তি। এবং তিনি বলেছেন যে আমি কেবলমাত্র বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ। বাংলাদেশের মানুষ যে রায় দেবে আমার ব্যাপারে, তারা যে সিদ্ধান্ত দেবে তাই আমি মাথা পেতে নেব। এমন জনদরদী নেত্রী বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর পরে আর পেয়েছে কিনা আমার ধারণা নেই। অসাধারণ একটা দিন, আমার জীবনের অসাধারণ দিন 12ই জুলাই। আমি যতদিন বেঁচে থাকবো, আমার এখনো চোখের সামনে সেই দৃশ্যটি, যে তিনি দরজা খুলে ঢুকলেন এবং কি যে মায়া, কি যে আদর, কি যে স্নেহ, এটা আসলে আই ক্যান্ট এক্সপ্রেস। আমার সাথে গামা ভাই ছিলেন, গামা ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে নেত্রীর সাথে এভাবে একটু সামনাসামনি কথা বলবেন। আমরা যে চারজনই মোটামুটি এখনো বোধহয় বিশ্বাস করতে পারে না, স্বপ্নের মতো লাগে যে নেত্রী আমাদের এত সময় দিয়েছেন এবং আমরা আমাদের সব ধরনের কথা বলেছি।